আলোচনায় ঈদের আগে গণপরিবহন চালুর বিষয়ে কড়া বিধিনিষেধ রেখে লকডাউন তুলে নেওয়ার পরামর্শ জাতীয় কমিটির। ৫ মের আগেই সিদ্ধান্ত জানালেন প্রতিমন্ত্রী। বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা তুলে নিতে মুনিয়ার বোনকে হুমকির অভিযোগ। নিরাপত্তা চেয়ে কুমিল্লায় জিডি। আনভিরের গ্রেফতার মানববন্ধন দাবিতে মানববন্ধন। শর্তের বেড়াজালে আটকে ছিল মামুনুল হকের কথিত ২ স্ত্রীর জীবন। চুক্তিভিত্তিক বিয়েতে ছিল না কোনো অধিকার। প্রচলিত আইনের পরিপন্থী বলছে পুলিশ। এবং কার দখলে যাচ্ছে নবান্ন? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে আজ। তৃণমূল এগিয়ে থাকলেও আশাবাদী বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ঈদের আগে লকডাউন তুলে নিতে যাচ্ছে সরকার। আভাস পাওয়া গেছে জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখে ঈদের সময়টায় লকডাউন না রাখার পক্ষে মত দিয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। কিন্তু এ সময় আন্তঃজেলা বাস চালু করা হবে কিনা তা নিয়ে সংশয় এখনো কাটেনি। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনাও নেই জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানালেন, সব পক্ষের সাথে আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এহসান জুয়েলের রিপোর্ট। কয়েকটি ক্ষেত্রে শিথিলতা দিলেও চলমান লকডাউনে এখন পর্যন্ত বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন আর দূরপাল্লার বাস। ৩ দফা বাড়িয়ে ৫ মে পর্যন্ত চলবে এই লকডাউন। এরপর ঈদের বাকি আরও ৯ দিন। তবে সরকারি অফিস খোলা রাখার সুযোগ রয়েছে ৬, ৯ ও ১১ই মে। বাকি দিনগুলোতে সাপ্তাহিক বন্ধ, শবে কদর ও ঈদের ছুটি। আগে ২বার জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ মেনে ২ সপ্তাহ বাড়ানো হয় লকডাউন। তবে এইবার লকডাউন না রাখার পক্ষে মত তাদের। আমরা মনে করি যে এখানে একটি এক্সিট প্ল্যান দরকার, যেটি অর্থাৎ কিছু বিধিনিষেধ রেখে লকডাউনটা তুলে ফেলা। সেই আলোকে আমাদের যে জনস্বাস্থ্য বিষয়ক যে কমিটি আছে তারা সরকারকে ইতিমধ্যে যে কিছু এক্সিট প্ল্যান দিয়েছে। এই আলোকে সরকার কিন্তু কয়েকটি মন্ত্রণালয় সহ অন্তঃমন্ত্রণালয়ের সভা করে এটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই দিকে এগোচ্ছে। সে অনুযায়ী ঈদের আগে লকডাউন তুলে নেওয়া হলে বাড়বে গ্রামের বাড়িমুখী মানুষের চাপ। ফলে রয়ে যায় ঝুঁকিপূর্ণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। দূরপাল্লার বাস চলাচলে তাই কি সিদ্ধান্ত? সময় আছে, এটি সরকারও চিন্তা ভাবনা করবে। সরকারের চিন্তা ভাবনা কতটুকু কেমন সবকিছু দেখে আমাদের একটা পরামর্শ থাকবে ইন্টারডিস্ট্রিক্টের ব্যাপারে। সব দিক বিবেচনা করে সরকার ঈদের আগে লকডাউনের বিষয়ে আলোচনা করছে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ৫ তারিখের পরে আমাদের কর্মসূচি কি অবস্থায় করব চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে। এটা আমরা হয়তো এর আগেই জানাবো, ৫ তারিখের ভিতরেই জানাবো। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় গত বছর ২ ঈদের সময় বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন চালুর দাবিতে গাবতলী বাস টার্মিনালে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ সাদিয়া, আপনি জানেন যে পূর্বঘোষিত যে কর্মসূচির অংশ হিসাবে সেটি কিন্তু আজকে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এই শ্রমিক ফেডারেশনের কর্মচারী কর্মকর্তারা, এবং সেটারই কিন্তু অংশ হিসেবে তারা এই মুহূর্তে গাবতলীতে জড়ো হয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের কিন্তু নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে অবিলম্বে কিন্তু গণপরিবহন চালু করতে হবে। তারা যেটি বলছেন যে সব ধরনের যানবাহন যদি চলছে, অফিস থেকে শুরু করে দোকানপাট সব কিছু খুলে দেওয়া হয়েছে, সে কারণে তারা চাচ্ছেন যে তারা এই দাবিতে কিন্তু সেখানে জড়ো হয়েছেন। এবং শুক্রবারে যে একটি সংবাদ সম্মেলন হয়েছে জাতীয় প্রেস ক্লাবে, সেখানে কিন্তু মূলত আসলে সারা দেশে যে এই আজকের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, তো তারই কিন্তু অংশ হিসেবে তারা আজকে সেখানে জমায়েত হয়েছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু তারা ৩ দফা দাবি কিন্তু তুলে ধরেছেন। একটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলাচলের অনুমতি দিতে হবে। ২ নম্বরটি হচ্ছে এরকম যে সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান এবং খাদ্য সহায়তা প্রদান করতে হবে। ৩ নম্বর যেটি সেটা হচ্ছে যে সারা দেশে বাস টার্মিনাল ও স্ট্যান্ডগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওই মেসে চাল দিতে হবে। তো এই ৩ দফা দাবিতে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ১১টার দিকে তারা একটি মিছিল করার কথা রয়েছে, আমরা এমনটি জানি। এবং সেটি ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে তারা সেখানে জড়ো হয়েছিলেন এবং তারা বলছেন যে যেহেতু লকডাউনের মধ্যে সব কিছুই চলছে, সব কিছুই করা রয়েছে, তারা চান যে অবিলম্বে যেন গণপরিবহন খুলে দেওয়া হয়। কিন্তু আমরা কিন্তু সরকারের তরফ থেকে এমনটি জেনেছি যে ৫ তারিখ পর্যন্ত যে লকডাউনটি চলছে এর মাঝেই কিন্তু আসলে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে এবং এমনটি কিন্তু
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং ফৌবাজুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি কিন্তু এর আগে জানিয়েছিলেন যে 5 তারিখের আগে কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত জানাবেন যে গণপরিবহন খোলা হচ্ছে কবে থেকে, বা সেই যে সিদ্ধান্তটি নেওয়া হবে সেটি কিন্তু আসলে তাড়াতাড়ি জানানোর কথা রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সকাল থেকে তারা এখানে জড়ো হয়েছেন। তারা বলছেন যে অবিলম্বে তারা আসলে পরিবহন খুলে দেওয়ার দাবি তারা করছেন এবং তারা বলছেন যে যেহেতু দীর্ঘদিন থেকে পরিবহন বন্ধ রয়েছে, সব ধরনের যানবাহন চলছে, সব ধরনের কিন্তু দোকানপাট খোলা রয়েছে, সে জায়গা থেকে তারা ঈদের আগে চান যে অবিলম্বে এটি খুলে দেওয়া হোক। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাদিয়া। গণপরিবহন চালুর দাবিতে গাবতলী বাস টার্মিনাল থেকে শ্রমিকদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। ভ্যাকসিন কিংবা লকডাউন, ভারতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনার। সবশেষ একদিনে আবারও রেকর্ড 4 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু দিল্লিতেই প্রতিদিন 25,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। অক্সিজেন ও শয্যা সংকট এখনও চরমে। এ অবস্থায় দিল্লির লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে চাহিদা মেটাতে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। অক্সিজেনের ট্যাঙ্কার তো নয় যেন প্রাণশক্তি। করোনার কারণে দিল্লি জুড়ে চরম অক্সিজেন সংকটের মধ্যেই ওড়িশা থেকে 2টি ট্রেনে করে 100 টনের বেশি অক্সিজেনবাহী ট্যাঙ্কার নিয়ে আসা হয় দিল্লির ফরিদাবাদে। রাজধানী নয়াদিল্লি সহ এর আশপাশের এলাকায় অক্সিজেনের জন্য চরম হাহাকার। রাজ্যটিতে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দিল্লিতে এখনও প্রতিদিন গড়ে 25,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতেও রেকর্ড সংখ্যক রোগী ভিড় করছেন। শয্যার অভাবে অনেকের স্থান হয়েছে হাসপাতালের বাইরে। দিল্লির হাসপাতালের যেদিকেই চোখ যায় সবই করোনা রোগী। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাচ্ছেন না প্রয়োজনীয় অক্সিজেন। অক্সিজেনের অভাবে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে অনেকের। করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে দিল্লি সরকার। এদিকে মুম্বাইয়ের অবস্থাও বেশ নাজুক। উপায় না পেয়ে টিকার পেছনে দৌড়াচ্ছেন সবাই। বিশেষ করে 18 বছর বয়সের উপরে সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনার কার্যক্রম শুরুর পর থেকে দলে দলে টিকা নিতে যাচ্ছেন মানুষ। তবে অনেককেই টিকা না নিয়ে ফিরে আসতে হচ্ছে। রাজ্যে রাজ্যে অক্সিজেন সংকটের মধ্যেই টিকার সংকটও দেখা দিয়েছে। তবে চাহিদা মেটাতে এরই মধ্যে ভারতের বাইরে টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। আগামী জুলাইয়ের মধ্যে প্রতি মাসে 10 কোটি ডোজ টিকা উৎপাদনের আশা করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই করোনায় বিপর্যস্ত ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। করোনা মোকাবিলায় 120টি ভেন্টিলেটর পাঠিয়েছে জার্মানি। প্রয়োজনীয় অক্সিজেন সরঞ্জাম সহ মেডিকেল সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। এছাড়া রাশিয়ার পক্ষ থেকেও 1.5 লাখ ডোজ স্পুটনিক ভি পাঠিয়েছে পুতিন সরকার। ওমর ইনান, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। রাজশাহীর বাগানে বাগানে সুস্বাদু লিচু সপ্তাহ 2-1 পরেই আসবে বাজারে। ভালো দাম পাওয়ার আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। এই অবস্থায় নিরাপত্তা চেয়ে শনিবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানায় জিডি করেছেন নুসরাত। এতে তিনি উল্লেখ করেন, আত্মহত্যার প্ররোচনার মামলা তুলে নিতে বেশ কয়েকটি মোবাইল নম্বর থেকে ফোন দেওয়া হচ্ছে তাকে। মামলা তুলে না নিলে হত্যারও হুমকি দেওয়া হয়। শনিবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানায় পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। জিডিতে বলা হয়, মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই মীমাংসার জন্য নানাভাবে চাপ দেয়া হচ্ছে তাকে। রাজি না হওয়ায় কয়েকটি মোবাইল নাম্বার থেকে হত্যারও হুমকি দেয়া হয়। এছাড়া আনভীরের বিরুদ্ধে মামলা তুলে না নিলে তার পরিবারের অন্য সদস্যদেরও মেরে ফেলার হুমকি দেয়া হয়। জাস্ট 2টা নাম্বার দিয়ে করেছি, যে 2টা নাম্বার বেশি ভয়ানক। তারা বলতে চায় যে কেন মামলা করেছি, টাকা পাওয়ার জন্য মামলা করেছি, এই সেই মিথ্যা মামলা করেছি, এই ধরনের আর কি। তার বিরুদ্ধে জানস তোর অস্তিত্ব থাকবো, এটা আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে, সম্পূর্ণ পরিকল্পিত হত্যা। এ অবস্থায় পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন নুসরাত জাহান। ধর্নাঢ্য বৃত্তশালী লোক, হ্যাঁ, যে জায়গায় আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছে সে জায়গায় আমাদেরকে গুম করে ফেলা, এটা তো তার জন্য কিছুই না। নিরাপত্তাহীনতায় ভুগছিলাম,
এর জন্য কারণ মোবাইল আমার অফ করে দিতে হয়েছে, এমন অবস্থা হয়েছে। দুইটা অজ্ঞাতনামা নাম্বার দিয়া তার মোবাইলে ফোন দিয়ে হুমকি দিয়ে দিচ্ছে। আমরা জিডি করে দিছি, জিডি করছি। এদিকে শনিবার সকালে কলেজ ছাত্রী মুনিয়াকে হত্যা করা হয়েছে দাবি করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনবীরের গ্রেফতার ও শাস্তির দাবি করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি। মুক্তিযোদ্ধা সন্তান মুনিয়াকে প্রলোভনের ফাঁদে ফেলে হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। গত ২৬ এপ্রিল গুলশানের একটি বাসা থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ। এই ঘটনায় বসুন্ধরার এমডি সায়েম সোভান আনবীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। সময় সংবাদ, কুমিল্লা। স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, তবে ভাগ থাকবে না সম্পদে। ধারণ করা যাবে না সন্তান, থাকবে তালাকের অধিকার। এমন ৫ কঠিন শর্তের বেড়াজালে আটকে গিয়েছিল মামুনুল হকের কথিত ২ স্ত্রী ঝর্ণা আর জান্নাতুলের জীবন। চুক্তিভিত্তিক এসব বিয়েকে অদ্ভুত বলার পাশাপাশি দেশের প্রচলিত আইনেরও পরিপন্থী বলে দাবি পুলিশের। বুলবুল রেজার রিপোর্ট। ২০১৮ সালে বিয়ে বিচ্ছেদের পর জান্নাতারা ঝর্ণাকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে আসেন মামুনুল হক। প্রথমে পরিচিতদের, পরে ভাড়া বাসায় রাখা হয় তাকে। মামুনুলের ভাষ্য, মানবিক দিক বিবেচনায় ঝর্ণাকে চুক্তিভিত্তিক বিয়ে করেন তিনি। একই ঘটনা ঘটে কথিত তৃতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সঙ্গেও। বেশ কিছু কঠিন শর্ত দিয়ে তাকেও বিয়ে করার কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। মামুনুল হকের চুক্তিভিত্তিক ২ বিয়ের বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছে পুলিশ। কথিত দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে বিয়ের জন্য যেসব শর্তারোপ করা হয়েছিল তার মধ্যে রয়েছে ওই নারীরা স্ত্রী হিসেবে থাকবেন, তবে মর্যাদা পাবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, তবে ভাগ পাবেন না সম্পদের। সন্তান ধারণ করা যাবে না, প্রত্যাশা করা যাবে না স্থায়ী দাম্পত্য জীবনের। কারো কাছে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবেন না, থাকবে তালাকের অধিকার। সে মেলামেশা করতে পারবে, স্ত্রীর মর্যাদা পাবে না, সম্পদের কোনো অধিকার সে পাবে না। একই সাথে সে কোনো দাবি দেওয়া বা সন্তান ধারণ করতে পারবে না। এই ধরনের বেশ কিছু এই শর্ত কিন্তু এই চুক্তির মধ্যে আছে। পুলিশ এসব বিয়েকে দেশের প্রচলিত আইনের পরিপন্থী বলছে। সেই চুক্তিগুলো একটি আসলে খুব স্ট্রেঞ্জ, বা এগুলো স্ট্রেঞ্জ মানে বলবো যে এই চুক্তিগুলো একটু মানবিকতার দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য সেটাই বিচারের দাবিদার এবং বাংলাদেশের আইনেরও পরিপন্থী। সংশ্লিষ্টরা বলছেন, কাবিননামা একটি আইনি দলিল। মুসলিম আইনে বিয়ের রেজিস্ট্রেশন না করা শাস্তিযোগ্য অপরাধ। কোনো কাবিননামা নেই। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এবারও কাপ্তাই লেকে অবমুক্ত করা হচ্ছে ৪০ মেট্রিক টন মাছের পোনা। আগামী ৩ মাস চলবে এই কার্যক্রম। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল। সাদিয়া, রাঙ্গামাটির কাপ্তাই লেকে আজকে থেকে ছাড়া হচ্ছে ৪০ মেট্রিক টন মাছের পোনা, অর্থাৎ রুই, কাতাল এবং মৃগেল কাপ জাতীয় মাছের পোনা ছাড়া হচ্ছে এই কাপ্তাই লেকে। মূলত ৩টি অভয়াশ্রম করা হয়েছে এই দীর্ঘ কাপ্তাই লেকের। একটি হলো রাঙ্গামাটি যে শহরের যে ফিশারি ঘাট সে অংশে, আরেকটি করা হয়েছে ডিসি বাংলা অংশে, আরেকটি রয়েছে পুরাতন লঙ্গদু এলাকায়, যেখানে আজকে থেকে শুরু হয়েছে যে এই মাছের পোনাগুলি ছাড়া। অর্থাৎ আগামী এই চলতি মাসে পুরো ৪০ মেট্রিক টন মাছের পোনা ছাড়া হবে এই কাপ্তাই লেকে। বিশেষ করে জানেন যে বাংলাদেশে কিন্তু মাছের যে চাহিদা, সেই চাহিদা পূরণে একটি বিশাল ভূমিকা রেখে চলছে এই কাপ্তাই লেক। আর সেই কাপ্তাই লেকে অনেকগুলি মাছ বিলুপ্ত হয়ে গেছে বলে অভিযোগ করেছে। সে বিলুপ্ত মাছগুলিকে ফিরিয়ে আনা এবং নতুন করে মাছের উৎপাদন বাড়ানো, সেই অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ সরকার গতকাল থেকে কাপ্তাই লেকে আগামী ৩ মাসের জন্য মাছ ধরা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এবং একই সাথে তারা আজকে থেকে ১ মাস পর্যন্ত ৪০ মেট্রিক টন মাছের পোনা তারা এই ৩টি পয়েন্টে ছাড়বে। আজকে শুরু হয়েছে সে কার্যক্রম। কিছুক্ষণ আগে ফিশারি ঘাটে সে কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। এবং আমরা দেখেছি এখানে জেলা প্রশাসক রয়েছেন এবং যে বিএফডিসির তার ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার তহিদুল ইসলামও কিন্তু তিনি উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেছে। তো আমরা একটি রয়েছে এখন ফিশারি পয়েন্টে, সেই পয়েন্টে কিন্তু এখন যে প্রথম পর্যায়ে যে মাছের যে পোনা সেগুলো অবমুক্ত করা হচ্ছে। এইভাবে আগামীকাল থেকে কিন্তু পুরো এই যে 3টি পয়েন্টের কথা আমরা বলছিলাম, এই ফিশারি পয়েন্ট, ডিসির বাংলো পয়েন্ট এবং পুরাতন লঙ্গদু পয়েন্ট, এই 3টি অভয়াশ্রমে এই মাছের পোনাগুলি ছাড়া হবে। আপনারা জানেন এই কাপ্তাই লেকে কিন্তু 25,000 জেলে তারা মাছের চাষ বা মাছ ধরে কিন্তু জীবিকা নির্বাহ করে। আগামী যে 3 মাস
মাস, এই যে 1 মে থেকে শুরু করে যে 3 মাস মাছ ধরা বন্ধ থাকবে, সেই 3 মাস তারা যাতে জীবিকা নির্বাহ করতে, সেই জন্য তাদেরকে বিজিএফ এর মাধ্যমে সহযোগিতা দেওয়া শুরু করেছে রাঙ্গামাটির প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনও সেটি দিচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি আজকে কিন্তু বিপুল পরিমাণ কারেন্ট জালও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই কাপ্তাই এলাকা যদি কোনোভাবে চুরি করে কোনো মাছ ধরতে না পারে সে মাছ গায়, এবং সেটির জন্য কিন্তু এখানে অভিযান চলবে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো বলা চলে এই রাঙ্গামাটির যে কাপ্তাই যে বিশাল লেক, সেই লেকে কিন্তু প্রতি বছরই 10 থেকে 11,000 মেট্রিক টন করে মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন করতে, যা বাংলাদেশের একটি মাছের চাহিদা একটি অন্যতম সরবরাহকারী হিসেবে রয়েছে এই রাঙ্গামাটির কাপ্তাই লেক। তো আজকে থেকে গতকাল থেকে যেমন 3 মাস এখানে মাছ ধরা বন্ধ রাখা হচ্ছে, ঠিক তেমনি আজকে থেকে শুরু হচ্ছে এই কাপ্তাই লেকে অন্তত 40 মেট্রিক টন মাছ ছাড়া হবে এই কাপ্তাই। তবে বিএফডিসি যে ম্যানেজার রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার তহিদ, তিনি আমাদেরকে জানিয়েছেন এটি হয়তো 50 মেট্রিক টনও ছাড়িয়ে যেতে পারে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশে মাছের চাহিদা বৃদ্ধি যে হওয়ার ফলে মাছ সরবরাহ বাড়ানোর জন্য কাপ্তাই লেকে আজকে মাছের পুনঃ অবমুক্তি শুরু হয়েছে, তার সর্বশেষ। কাপ্তাই লেক থেকে মাছের পোনা অবমুক্ত করার খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। আর সপ্তাহ 2 পরেই বাজারে আসবে রাজশাহীর সুস্বাদু লিচু। তবে বৃষ্টি না হওয়ায় এবার আশানুরূপ ফল না পেলেও ভালো দাম পাওয়ার আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। বাগানগুলোতে এখন পরিপক্ক হতে শুরু করেছে গ্রীষ্মকালীন সুস্বাদু ফল লিচু। এরই মধ্যে কিছু বাগানে থোকায় থোকায় ঝোলা লিচু হলুদ ও লালচে রং ধারণ করেছে। আর সপ্তাহ 2 পর রাজশাহীর বাজারে উঠতে শুরু করবে মৌসুমি এই ফল। বাগান মালিকরা বলছেন তেমন বৃষ্টিপাত না হওয়ায় খরার কারণে এবার অনেক লিচু পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। বর্ষা নাই এখন, এর লেগে লিচুটা সাইজ হয়নি, এমনি গাছনি কম ফল কম, তারপর যে কটা আসছিল সে কটাও মানে খরার কারণে আপনার নষ্ট হয়ে গেল। কয়েক দিনের মধ্যে নিচুটা বাজারে বিক্রি করা যাবে। তবে ব্যবসায়ীদের আশা ভালো দাম পেলে লাভের মুখ দেখবেন। বাজারে এখন দামে বেশি পাওয়ার আশা আছে আমাদের। এবার লিচুর অবস্থা খুব ভালো না, 10 ভাগের 1 ভাগ। ফল গবেষকও স্বীকার করলেন খরায় ফলন বিপর্যয়ের কথা। এখনো গাছে যে পরিমাণ লিচু আছে টার্গেট মাত্রা পূরণ একটু কঠিন হবে। চলতি মৌসুমে জেলায় 519 হেক্টর জমির বাগানে 3789 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদ সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। এই মুহূর্তে বসুন্ধরা শপিং সেন্টারে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। সরাসরি যাচ্ছি তার কাছে। শিউলি, সাদিয়া, আপনি জানেন যে গত 25শে এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট শপিং মল খুলে দেওয়া হয় এবং আর মাত্র 11 রোজার পরই ঈদ, যেহেতু ঈদ ঘনিয়ে এসেছে তাই সাধারণ মানুষও কিন্তু মোটামুটি এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। তবে সকালের দিকে শপিং মলগুলোতে কিছুটা ভিড় কম থাকে, কারণ সেহরির পর ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়। তবে মোটামুটি বেলা 11টার পর কিন্তু মানুষের ক্রেতা সমাগম বাড়তে থাকে। তবে এবার কিন্তু যেহেতু করোনাকালীন সময়ে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে দোকান মালিকরা বলছেন যে সময় যেহেতু ঈদ ঘনিয়ে এসেছে আর খুব বেশি দিন বাকি নেই এবং গেল ঈদে তাদের খুব ব্যবসা হয়নি এবং অনেক পণ্য কিন্তু অবিকৃত রয়ে গেছে, তাই বাকি দিনগুলোতে তারা যেন কিছুটা ব্যবসা করতে পারেন তাই তারা দাবি করেছেন দোকান শপিং মল অন্ততপক্ষে 10টা বা 11টা পর্যন্ত যেন খোলা রাখা হয় এবং ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম বেশি হয় এবং আজকে যে সাপ্তাহিক কর্মদিবস তাই গতকালকের তুলনায় কিছুটা ভিড় কম দেখা যাচ্ছে। তবে যারা আসলে ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান তারা কিন্তু সকাল সকালই চলে এসেছেন এবং এই শপিং মলটিতে আমরা দেখতে পেয়েছি যে প্রবেশ পথেই জীবাণুনাশক টানেল দিয়ে ক্রেতাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং হাত জীবাণুমুক্ত করে এবং তাপমাত্রা পর্যবেক্ষণের পরই তাদেরকে মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু সাউন্ড সিস্টেমে ক্রেতাদেরকে সচেতন করা হচ্ছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে যেন তারা দোকানে প্রবেশ করেন। এবং যেহেতু ঈদ ঘনিয়ে এসেছে এবং অনেক অবিকৃত পণ্য কিন্তু রয়েছে, অনেক ব্র্যান্ড কিন্তু তাদের পুরনো পণ্যগুলোর উপর ডিসকাউন্ট দিচ্ছে এবং এই শপিং মলে কিন্তু প্রায় 3500 মতো দোকান রয়েছে। ফার্স্ট ফ্লোরে যেমন খেলনা, প্রযুক্তি পণ্য, পোশাক পরিচ্ছদ, শিশুদের পোশাকের পাশাপাশি জুয়েলারি, কসমেটিক্স আইটেম রয়েছে। তো প্রতি ঈদে কিন্তু বিভিন্ন মোবাইল ব্র্যান্ডগুলো কিন্তু বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে এবং তারাও কিন্তু বলছে যে মোটামুটি বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের
গিফট এবং অফার রয়েছে। তো রমজানের বাকি দিনগুলোতে ক্রেতা সমাগম আরও বাড়বে এবং সরকার প্রতি একটাই দাবি যেন শেষ সময়ে যেন শপিং মল খোলা রাখার সময় যেন বাড়িয়ে দেওয়া হয়। সাদিয়া, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। বসুন্ধরা শপিং সেন্টার থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার হাজেরা শিউলি। নরসিংদীতে আবাসিক গ্যাসের তীব্র সংকটে চরম দুর্ভোগে পড়েছেন শহরসহ সদর উপজেলার বাসিন্দারা। তিতাস গ্যাস সংকটে এখন রান্নার ভরসা সিলিন্ডার আর মাটির চুলা। বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ লাইনের সংস্কার শেষ হলে সমস্যা দূর হবে বলে জানায় কর্তৃপক্ষ। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবিতে রিপোর্ট। গ্যাসের আকাল, তাই রান্নাঘরের চুলোয় জ্বলছে না আগুন। অতিমাত্রা চাপ কমে যাওয়ায় দুর্ভোগে নরসিংদীর তিতাসের গ্রাহকরা। সমস্যা সবচেয়ে বেশি শহরের বিলাসদী, ভেলানগর, টাওয়াদি, কাউরিয়াপাড়া, সাটিরপাড়া সহ বেশ কয়েকটি মহল্লায়। ভুক্তভোগীরা বলছেন যেটুকু মিলছে গ্যাস তা দিয়ে রান্না করা অসম্ভব। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গ্যাস থাকে না। এটা গ্যাস অফিস থেকে ইচ্ছা করে এটা লাইন কমায় দেয়। বাচ্চাগুলো মানে কারেন্টে একটু রান্না করে খায়, বাসায় বুড়া মানুষ আছে, এরা তো খুবই কষ্ট হইতেছে। রাত্রে 11:30টার পরে আসে, অল্প আসতে 12টার পরে গিয়ে ভালো করে আসে। 12টার পরে কি রান্না বান্না সম্ভব? পাক করা দরকার 2 কেজি চালের, কিন্তু পাক করতে আধা কেজি চালের পাক। রমজানের সময় বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে সিলিন্ডার ব্যবহার করছেন অনেকেই। গ্রাহকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও প্রতিকার মিলছে না। লাকড়ি চুলা দিয়ে রান্না করে খাই, এভাবে চলি। বিল তো আর আমরা 1 টাকা কম দিই না। রোজার সময় আমরা একটা কষ্ট ভোগ করি, এটা তো সরকার আশা করি সরকার এটা চাবে না। আমরা মনে হয় না খাই মরতে হইব, মানে আঙ্গুরে বাঁচান আপনারা। টেলিফোনে তিতাসের উপব্যবস্থাপক জানান, বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ লাইনে সংস্কার কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে। মানে পাইপের ভিতরে ময়লা জমা যাওয়াতে পাইপ পরিষ্কার করা হইতেছে, এটা শেষ হয়ে গেলে আস্তে আস্তে পেশা স্বাভাবিক হয়ে যাবে। নরসিংদীতে আবাসিক তিতাস গ্যাসের গ্রাহক প্রায় 25,000। তাছাড়া শিল্পের সংযোগ রয়েছে 380টি। সময় সংবাদ, নরসিংদী। করোনার চরম ভয়াবহতার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 8 দফার ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে আজ। সেই খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সাদিয়া, সকালেই বলেছিলাম যে ফলাফলের যে ট্রেন্ড সেটি পেতে দর্শকদের বা সাধারণ মানুষের কিছুটা সময় লাগবে। তো জানেন যে স্থানীয় সময়ে সকাল 8টা থেকে শুরু হয়েছে প্রথম পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে। এখন প্রথম রাউন্ড কোন কোন জেলাতে বা কোন কোন কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। সেই গণনায় প্রাথমিক যে ফলের ট্রেন্ড তাতে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল খানিকটা এগিয়ে আছে। 169টি আসনে তারা এগিয়ে আছে এবং তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি এগিয়ে রয়েছে 119টি আসনে। আর মোর্চা অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট হয়েছে, আইএসএফ তার সঙ্গে ছিল, এই মোর্চা তারা এগিয়ে রয়েছে 6টি আসনে। জেলার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে নদিয়া এবং হাওড়া জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের এখনো যা আভাস ফলাফলের ট্রেন্ড প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডে, তাতে কিন্তু বেশ খানিকটা স্বস্তির জায়গায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এটি একদমই প্রথম রাউন্ড, আপনি জানেন যে সর্বোচ্চ 26 রাউন্ড পর্যন্ত ফলাফল গণনা হবে এবং তারপরে কিন্তু বলা যাবে। বিশেষ করে আজকে যেহেতু এই চলমান বা কোভিড বাস্তবতা মেনেই ভোট গণনা হচ্ছে, ইভিএম এর গণনা হবে এবং সেই গণনা কেন্দ্রে প্রত্যেক রাজনৈতিক দলের এজেন্ট এবং গণনা কর্মীরা প্রত্যেকেই কোভিড বিধি মেনে পিপিই পরে এবং স্যানিটাইজ করে প্রপার স্বাস্থ্যবিধি মেনে, জানেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশনা রয়েছে। বিশেষ করে মাদ্রাজ হাইকোর্ট একটি সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। আপনি কদিন আগে মাদ্রাজ হাইকোর্ট পুরো নির্বাচন নির্বাচন কমিশনকে কিন্তু কাঠগড়ায় তুলেছিলেন। ফলত এই এখন পর্যন্ত যা ট্রেন্ড আমার কাছে রয়েছে তাতে কিন্তু খানিকটা স্বস্তির জায়গায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষার এখনো পর্যন্ত 2 ঘন্টার যে ট্রেন্ড তাতে যদি বলা হয় যে সম্প্রতি সমীক্ষায় যেরকম ভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তার আভাস দিয়েছিল, ঠিক এখনো পর্যন্ত প্রথম 2 ঘন্টায় কিন্তু সেই সমীক্ষার যে আভাস তার সঙ্গে কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের ফলাফল প্রক্রিয়ার প্রথম 2 ঘন্টায় আমার কাছে থাকা সবশেষ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। বিদেশি শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস হলে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করল সুইডেন সরকার। দেশটিতে করোনা মহামারীতে মার্চের মাঝামাঝি থেকেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস পরিচালনা করছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অনলাইনে ক্লাস হলেও
ভিসা পাবেন শিক্ষার্থীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি জমান উত্তর ইউরোপের দেশ সুইডেনে। করোনা মহামারীর শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতায় পড়তে হয় দেশটিতে পড়তে আসা বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের। আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ভিসা পেতে কমপক্ষে 50 ক্লাস অন ক্যাম্পাসে হওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস পরিচালনা করলেও ভিসা পাবেন শিক্ষার্থীরা। এক্সটেনশনের জন্য 50% শিক্ষা কার্যক্রম ক্যাম্পাস ভিত্তিক হতে হতো, যার নতুন নিয়মে আর লাগছে না। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সুখবর এবং আমি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সুইডেন হাইকমিশন অভিবাসন সংক্রান্ত বিভাগ বন্ধ থাকবে। এ সময় যদি কারো অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে দূতাবাস পরবর্তী সময়ে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে। করোনা সংক্রমণের শুরু থেকেই ভিসা নবায়ন জটিলতা আর নানামুখী সংকটে বিপাকে ছিলেন বাংলাদেশ সহ ইউরোপের বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। তবে সরকারের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মনে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কড়া বিধিনিষেধ রেখে ঈদের আগেই তুলে নেওয়া হচ্ছে লকডাউন। দূরপাল্লার পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত 5 মের আগেই জানালেন প্রতিমন্ত্রী। এবং বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা তুলে নিতে মুনিয়ার বোনকে হুমকির অভিযোগ। নিরাপত্তা চেয়ে কুমিল্লায় জিডি, আনভিরের গ্রেফতার দাবিতে মানববন্ধন। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।